রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, প্রবাসীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ, বলছেন অর্থনীতিবিদ। বিজিএমইএকে রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়ে পিছিয়ে দেয়া হয়েছে পোশাক খাতকে, দাবি সংগঠনের সাবেক সভাপতির। শুল্ক কর জটিলতা দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি। সরকার পতনের পর থেকে বন্ধ খুলনায় হাইটেক পার্কের নির্মাণ কাজ, ঠিকাদার চলে গেছেন ভারতে। অনিশ্চিত প্রকল্পের ভবিষ্যৎ, কাজ শুরুর কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছেও। অবৈধ স্থাপনা, নাব্য সংকটে মৃত প্রায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের নদ নদী, বন্ধ নৌরুট। ব্যাহত ফসল উৎপাদন, পরিকল্পনাতেই আটকে পানি উন্নয়ন বোর্ড। এবং অভিবাসন ইস্যুতে স্পেনের যুগান্তকারী সিদ্ধান্ত, বছরে ৩ লাখ অবৈধ অভিবাসীকে দেয়া হবে বৈধতা। ২ থেকে ৩ বছর ধরে বসবাসকারীরা পাবেন অগ্রাধিকার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রেমিটেন্স প্রবাহ এ সংক্রান্ত সনদ প্রাপ্তির জটিলতা নিয়ে। অনেক রেমিটেন্স যোদ্ধার অভিযোগ, চাহিদা মতো দেশের ব্যাংকগুলো তাদের রেমিটেন্স সনদ দিচ্ছে না। প্রবাসী আয় করমুক্ত হলেও নানা কারণে প্রয়োজন পড়ে এই সনদের। আজ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আমাদের এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আসবো। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে, এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করে, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক, একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে, তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না। ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে। তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল, তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্সের টাকা এসছে, অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের খুব কঠোরভাবে নির্দেশ দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেয়া হয়, তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সার্টিফিকেট একান্তই যদি প্রয়োজন হয় তাহলে ব্যাংক সেক্ষেত্রে সার্টিফিকেট প্রদান করবে না, সেটাও হওয়া উচিত নয়। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে। এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন, ফিরছি আলোচনায়। আব্দুল মান্নান, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যাদের জন্য আমাদের অর্থনীতি এতটা স্বতঃস্ফূর্ত থাকে, তাদের রেমিটেন্স সার্টিফিকেট পাওয়া নিয়ে ব্যাংকের গড়িমসি বা জটিলতা, এই জটিলতার পেছনে কারণটা আসলে কি? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে রেমিটেন্স কার্যক্রমের বয়স কিন্তু খুব দীর্ঘ নয়, 50 বছরের কম। 1976 সালে আমাদের দেশ থেকে প্রথম মাত্র 6-7 হাজার লোক বিদেশে যান। তারপরে পর্যায়ক্রমিকভাবে আমাদের প্রবাসী গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে।
দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েন। প্রথমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রেমিটেন্স প্রবাহ, আমাদের প্রবাস যাত্রা শুরু হয় এবং ওই দেশগুলো আমাদের হোস্ট কান্ট্রি হিসেবে মানে কাজ করে। এটা ক্রমশ বাড়তে বাড়তে বর্তমানে আমরা বলছি রেমিটেন্স যারা পাঠান তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন নামে অভিহিত করে থাকি। আমরা তাদেরকে বলছি রেমিটেন্স যোদ্ধা, এবং তারা রেমিটেন্স যোদ্ধার চাইতেও বেশি তারা আমাদের দেশের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছেন। এবং আমাদের দেশের যে আমদানি বাণিজ্য তার একটা বড় পেমেন্ট আমরা কিন্তু রেমিটেন্স প্রবাহের যে আয় সেটা থেকে আমরা নির্বাহ করি। আজকে দেশের ফরেন কারেন্সি রিজার্ভ এটা অনেকাংশে বহুলাংশে নির্ভরশীল এই প্রবাসী রেমিটেন্স গ্রাহকদের পাঠানো অর্থের উপরে। তো এই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ব্যাংকগুলোতে সেবার ব্যাপারে, প্রবাসী গ্রাহক সেবার ব্যাপারে সচেতনতা কম ছিল। গ্র্যাজুয়ালি সেটা বেড়েছে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াটাও আগে খুব জটিল ছিল, ড্রাফটের মাধ্যমে পাঠাতে হতো। এরপরে অনলাইন সিস্টেম চালু হওয়ার ফলে এই প্রক্রিয়াটি অনেক সহজ হয়েছে। এবং আমি মনে করি সবগুলো ব্যাংকেই রেমিটেন্স যারা পাঠান এবং রেমিটেন্সের যারা এই দেশে যারা রেমিটেন্সের বেনিফিশিয়ারি অর্থাৎ তাদের আত্মীয় স্বজন, তারা কিন্তু তাদেরকে সেবা দেওয়ার ব্যাপারে ব্যাংকগুলোতে সেবার মান সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু ব্যাংক এই ক্ষেত্রে যারা বেশি ভূমিকা পালন করেছেন, বেটার সার্ভিস দিতে পেরেছেন, সচেতনতা বেশি সৃষ্টি করতে পেরেছেন তাদের সেবাদাতাদের মধ্যে অর্থাৎ ব্যাংকারদের মধ্যে, সেই সমস্ত ব্যাংকে বেশি পরিমাণে রেমিটেন্স আসছে। আমি 95 সাল থেকে রেমিটেন্স কার্যক্রমের সাথে ব্যক্তিগতভাবে জড়িত থেকে এর প্রত্যেকটি এরিয়াতে আমরা কাজ করেছি। এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখছেন, ইয়েগুলোতে এয়ারপোর্টগুলোতে প্রবাসী গ্রাহক সেবার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু আমরা 2001 সালে লতিফুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা, সেই সময় থেকে আমরা এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রামরু সহ আমরা মিলিতভাবে, আমি তখন ইসলামী ব্যাংকে রেমিটেন্স নিয়ে কাজ করছিলাম। আজকে এই পর্যায়ে আমি বলবো আমি সন্তুষ্ট যে যথেষ্ট পরিমাণে প্রবাসী গ্রাহকদের ব্যাপারে ব্যাংকগুলোর আগ্রহ বেড়েছে, তাদেরকে সেবার মান উন্নয়নের ব্যাপারে চেষ্টা চলছে। বিভিন্ন ব্যাংকে প্রবাসী গ্রাহক সেবা ডেস্ক আলাদাভাবে চালু করে প্রবাসী গ্রাহকদেরকে অ্যাটেন্ড করার ব্যাপারে যেমন মনোযোগ বেড়েছে, তেমনিভাবে প্রবাসী গ্রাহকদের যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের সাথেও ব্যাংকগুলোর কানেক্টিভিটি অনেক বেড়েছে। এখন আপনি যে পয়েন্টটা বলছেন, আমি মনে করি যে ইতিপূর্বে ব্যাংকগুলো যে ধরনের জটিল সমস্যার সমাধান করেছে, বিশেষ করে কাগজের মাধ্যমে যখন একটা ড্রাফটের মাধ্যমে যখন টাকা আসতো চিঠি হয়ে, তখন 1.5-2 মাস পরে গ্রাহক জানতে পারতেন যে তার টাকাটা জমা হয়েছে কিনা। সেই অবস্থা থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং সরকার এবং ব্যাংকগুলো যে গুরুত্ব দিচ্ছেন, আমাদের অর্থ প্রবাহে রেমিটেন্স যোদ্ধাদের যে গুরুত্ব বেড়েছে, তাদের স্বীকৃতি বেড়েছে। সেই অবস্থায় আমি মনে করি যে আপনি যে প্রবলেমটির কথা বলেছেন এটা আসলে কোনো বড় প্রবলেম না, এটা মোটেই কোনো সংকট নয়, বরং ব্যাংকগুলো আরেকটু মনোযোগী হলে এই বিষয়টিকে অ্যাড্রেস করতে পারে। প্রবাসী গ্রাহকরা যে মানে রেকর্ডেড যে অর্থ পাঠাচ্ছেন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, ইট ইজ রেকর্ডেড, এবং এই রেকর্ড থেকে তারা এই টাকাটা যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সে যুক্ত দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে ফরেন কারেন্সি হিসেবে। না, আপনি বললেন যে, আমি একটু যদি যোগ করি, আপনি বললেন যে আপনারা ব্যাংকের অনেক বেশিরভাগ ব্যাংকই এখন প্রবাসীদের সহযোগী হিসেবেই কাজ করছে, তাদের যেন সুবিধা হয়, স্বস্তি থাকে সেই কাজটা করছে। কিন্তু তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের মধ্যে অভিযোগ এবং রেমিটেন্স সার্টিফিকেট তোলার যে বিষয়টি প্রতিবেদনে আমরা দেখলাম, উল্লেখ করলো আমাদের সহকর্মী, সেই ক্ষেত্রে কি স্বস্তি সব প্রবাসীকে দিতে পারছে ব্যাংকগুলো? ব্যাংকগুলো যারা দিতে পারছে ভালোভাবে, তাদের অবস্থান রেমিটেন্স আহরণের ক্ষেত্রে অনেক ভালো। বাংলাদেশের কোনো ব্যাংক এমন আছে যে অ্যারাউন্ড 30% রেমিটেন্স এককভাবে আহরণ করছে। তাদের তারা এই ধরনের সেবা নিশ্চিত করতে পারার কারণেই, গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পারার কারণেই তারা কিন্তু এই ধরনের রেমিটেন্স আহরণ করতে পেরেছেন। বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে রেমিটেন্স আহরণের ব্যাপারে একটা প্রতিযোগিতা আছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে
যথেষ্ট পরিমাণে উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে নাকি পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে নাকি ভালো সেবা তারা দান করেন। এখন এই অবস্থার মধ্যে আমি বলবো যে কিছু কিছু ব্যাংকে সনদ পাওয়ার ব্যাপারে খুব বড় ধরনের ঝামেলা নেই বলে আমি মনে করি না, শুধু আমি জানি। আবার কিছু কিছু ব্যাংক এদিক থেকে পিছিয়ে আছেন। তারা যদি এই সনদ দেওয়ার ব্যাপারে পিছিয়ে থাকেন, তাহলে তারা রেমিটেন্স আহরণেও কিন্তু তাদের কন্ট্রিবিউশন কম হবে। সেই জন্য আমি আমার ব্যাংকিং কমিউনিটির ভাইদেরকে বলবো যে তারা যেন এই ছোট্ট কাজটি যত্নের সাথে করার ব্যাপারে মনোযোগী হন। এবং এটি কোনো জটিল কোনো কাজ নয়। অতীতে এই ব্যাংকিং সেক্টর ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অবস্থার অনেক পরিবর্তন করেছেন। আজকে আমাদের যে রিজার্ভ বেড়েছে, এই বড় ধরনের রিজার্ভ, আজকে হয়তো রিজার্ভের পরিমাণ হয়তো 20 বিলিয়নের কাছাকাছি, একসময় আমরা 40 বিলিয়ন পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম। এই সমুদয় অবদানের পিছনে কিন্তু এই ব্যাংকিং খাতের অবদান আছে। তবে সব ব্যাংক একভাবে অবদান রাখতে পারেনি আমি মনে করি। আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং IBCF এর চেয়ারম্যান হিসেবে আমি সবগুলো ব্যাংকের প্রতি আবেদন জানাই যে আপনারা আপনাদের নিজ নিজ ব্যাংকে প্রবাসী গ্রাহকদের রেমিটেন্স যারা পাঠান এবং তাদের যারা বেনিফিশিয়ারি রয়েছেন, তাদের সাথে আমাদের কানেক্টিভিটি আরো বাড়াতে হবে। এবং কানেক্টিভিটি বাড়ানোর মধ্যে এটা একটা কাজ, তারা যখন একটি সনদ চাইবেন, সাথে সাথে ব্যাংক থেকে সনদ দেওয়াটা আমাদের অব্লিগেশন, আমাদের দায়িত্ব, আমাদের গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে প্রবাসী গ্রাহকগণ এটা দেন দরবারের ব্যাপার নয়, আবেদন নিবেদনের ব্যাপার নয়, এটা তাদের রাইট। এবং এই রাইট, তাদের এই অধিকার আমরা দিতে যেন কুণ্ঠা না দেখাই। যদি আমরা ঠিক মতো এই সার্ভিসটা দিতে পারি, আমি মনে করি হুন্ডি অনেকখানি প্রতিহত হয়েছে, হুন্ডি অনেকখানি ঠেকানো গেছে ব্যাংকগুলোর ভালো সার্ভিসের কারণে। আমরা যদি আরেকটু ভালো সার্ভিস দিতে পারি, আরেকটু বেশি মনোযোগী হতে আপনাকে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একদমই সময় শেষ হয়ে এসেছে। আপনার কাছে আবারও ফিরবো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা প্রবাসীদের আয় নিয়ে এবং রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে কথা বলছিলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। BGME এর মতো ব্যবসায়িক প্ল্যাটফর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই বিশ্ববাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, এমনটাই মনে করেন সংগঠনটির সাবেক সভাপতি ডক্টর রুবানা হক। অবস্থার উত্তরণে ভুয়া ভোটমুক্ত BGME নির্বাচন চান BGME এর আরেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। এ সময় ঐক্যবদ্ধভাবে শুল্ক করসহ এনবিআর সংক্রান্ত সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন ফোরামের নির্বাচিত প্যানেল লিডার। কারখানাগুলোতে কমছে ক্রয়াদেশ ও পণ্যমূল্য, বাড়ছে শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করে পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার চাপ, যা বিশ্ববাজারে পিছিয়ে দিচ্ছে বাংলাদেশকে। এর কারণ হিসেবে দেশের রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন BGME এর মতো ব্যবসায়িক প্ল্যাটফর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করাকেই দায়ী করছেন সংগঠনটির সাবেক সভাপতি ডক্টর রুবানা হক। বাস্তবতা হলো দাম কমছে, বাস্তবতা হলো অর্ডার কমছে। এত সুন্দর একটা সংগঠন আমরা কেবলই কলহ করে কোলাহলের মধ্যে দিয়ে নষ্ট করে দিয়েছি পরিবেশটা। না সেখানে সার্ভিস দেওয়া হয়, না সেখানে খুব আরাম করে আয়েসে কেউ গিয়ে তাদের নিজেদের কথা বলতে পারেন। BGME এর আগামী নির্বাচনকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সদস্যদের সংগঠন ফোরামের প্যানেল লিডার ঘোষণা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে BGME এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ দাবি করেন BGME কে ভুয়া ভোটমুক্ত করতে না পারলে ধুঁকতেই থাকবে দেশের তৈরি পোশাক শিল্প। ভুয়া ভোট এলিমিনেট হোক, BGME থেকে কি করতে পারবে আগামীতে সেরকম নেতৃত্ব, প্রথমে তার পরিবেশ সৃষ্টি করা এবং তারপরে সেই নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে আসাটাই কিন্তু আপনি আমাদের সবারই কিন্তু দায়িত্ব। এ সময় পোশাক খাতকে এনবিআর এর জটিলতা মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন ফোরামের প্যানেল লিডার হিসেবে নির্বাচিত মাহমুদ হাসান খান। অতীতে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কাস্টম সংক্রান্ত সমস্যার সমাধান হবে, এনবিআর সংক্রান্ত সমস্যার সমাধান হবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে প্রতিনিয়তই এই সমস্যাগুলো আরও জটিল হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সদস্যরা ফোরামকে একবার সুযোগ দেবেন তাদেরকে সেবা করার জন্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল 20 অক্টোবর BGME এর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যার দায়িত্ব 4 মাসের মধ্যে নির্বাচিত নতুন পর্ষদের কাছে সংগঠনটির দায়িত্ব বুঝিয়ে দেয়া। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
3 মাস ধরে বন্ধ খুলনায় হাইটেক পার্কের নির্মাণ কাজ। আগস্টে সরকার পতনের পর চলে যায় ভারতীয় ঠিকাদার। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কবে থেকে কাজ শুরু হবে বলতে পারছে না খোদ কর্তৃপক্ষ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। প্রতিদিন একসঙ্গে 200 শ্রমিকের কাজে যেখানে জমজমাট ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নির্মাণ সামগ্রী, পড়ে আছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতিও। পুরো এলাকায় আছেন হাতে গোনা কয়েকজন কর্মকর্তা আর নিরাপত্তা প্রহরী। 2017 সালে খুলনায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নগরীর লবণচড়া এলাকায় 3.59 একর জমির উপর 2022 সালে শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছর জুনেই। স্টিল স্ট্রাকচারের 7 তলা মাল্টিটেনেন্ট ভবন ও একটি সিনেপ্লেক্স ভবন সহ প্রকল্পে আরও কয়েকটি ভবন নির্মাণ হওয়ার কথা। তবে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টার্বো চলতি বছরের জুলাই পর্যন্ত মাত্র 36% কাজ শেষ করে। আগস্টে সরকার পতনের পর ভারতীয় ঠিকাদার নিজ দেশে চলে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেক জায়গায় যারা ইন্ডিয়ান প্রকল্প ছিল তারা হয়তো চলে গেছে তাদের নিরাপত্তার কারণে, তাই বলে প্রকল্প ঝুলে যাওয়া এটা কোনো যুক্তিসঙ্গত কারণ না। অনতিবিলম্বে এইসব প্রকল্পে বিকল্প ঠিকাদার দেওয়া উচিত। কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। দেশের তথ্য প্রযুক্তি উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। আমরা চাই এলাকায় এটা তাড়াতাড়ি যত শীঘ্রই চালু হবে, এলাকার তত উন্নয়ন হবে। এলাকার ছেলেদের সবারই কর্মসংস্থান চালু হয়ে যাবে এই জায়গার থেকে। দ্রুত চালু হয়, দেখা যাচ্ছে যে আবার হয়তোবা আমরা সেই আশায় থাকতে পারবো যে সামনে লোকজন কিছু করতে পারবে। অনেক ধরনের চাকরি বাকরির সুবিধা হইতো, আমাদের স্টুডেন্টদের ফিউচারে একটা চান্স হইতো, একটা বড় স্কোপ হইতো। সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আইটি সেক্টর আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এটা যত দ্রুত সম্ভব কাজটা চালু হওয়াই ভালো। বিভিন্ন ধরনের কোর্স টাইপের কিছু বা মাল্টি লেভেলের কিছু শিখতে পারতাম। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই প্রকল্পটির কাজ আপাতত বন্ধ আছে। আমরা জেলা প্রশাসন থেকে যোগাযোগ করার চেষ্টা করছি সংশ্লিষ্ট দপ্তরের সাথে, দ্রুত কিভাবে কাজটি শুরু করা যায়। খুলনার হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গত সবগুলো কার্যদিবসে এই সপ্তাহের কিন্তু দেখা গিয়েছিল দিন শেষ হয়েছিল নিম্নমুখী প্রবণতা দিয়ে, এবং গতকালকেই কিন্তু 2 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং 1 সূচকে DS30 সূচকে ছিল নিম্নমুখী প্রবণতা, এবং আজকে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে 3 সূচকেই কিন্তু নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ডিএসই এক্স সূচক বা প্রধান সূচক যেটি আছে সেখানে পয়েন্ট হারিয়েছে 14.65 পয়েন্ট, এবং সরিয়া সূচকেও নিম্নমুখী প্রবণতা, পয়েন্ট হারিয়েছে 3.12 পয়েন্ট, এবং DS30 কিংবা বাছাইকৃত সূচকেও কিন্তু দেখা যাচ্ছে 6.08 পয়েন্ট হারিয়েছে, এবং এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে 38,379 বার। এবং টাকার অঙ্কের লেনদেনের কথা যদি বলি, এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 105.75 লাখ টাকা, এবং শেয়ারের দাম বৃদ্ধির থেকে আজকে দাম কমার বিষয়টি কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। 164টি শেয়ারের দাম কমেছে আজকে ঢাকার পুঁজিবাজার, এবং দাম বৃদ্ধি পেয়েছে 117টির, এবং গত কার্যদিবসের মতোই অপরিবর্তিত আছে 91টি শেয়ার। এবং এক্ষেত্রে যদি একটু গতকালকের বিষয়টি বলি, গতকালকে কিন্তু ডিএসই এক্স সূচক কিংবা প্রধান সূচক যেটি ছিল সেখানে কিন্তু পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল, মাত্র 2.60 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল গতকালকে প্রধান সূচক, এবং সরিয়া সূচকেও পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল, সেই পয়েন্টের পরিমাণ ছিল 8.59 পয়েন্ট, এবং গতকালকে DS30 সূচকে পয়েন্ট হারিয়েছিল 8.26 পয়েন্ট। এবং টাকার অঙ্কে গতকাল কিন্তু লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে 393 কোটি টাকার মতো, এবং শেয়ার হাতবদল হয়েছিল 1,38,600 বার। এবং আজকে এখন পর্যন্ত সকাল থেকে উত্থান এবং তারপর উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। এখন পর্যন্ত লেনদেনের ভিত্তিতে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে লেনদেনের দৌড়ে, সেই চিত্রটা যদি দেখি, 1 নম্বরে আছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা এখন এই মুহূর্তে একটি শেয়ারের দাম রয়েছে এই কোম্পানিটির 80 টাকা 80 পয়সা, এবং লাভেলো আছে 2 নম্বরে। লাভেলোর একটি শেয়ারের দাম এই মুহূর্তে রয়েছে 89 টাকা 90 পয়সা, এবং 3 নম্বরে আছে ব্যাংকিং খাতের একটি কোম্পানি মিডল্যান্ড ব্যাংক,
সেই মিডল্যান্ড ব্যাংকের একটি শেয়ারের দাম রয়েছে এখন 34 টাকা 90 পয়সা। তো এই ছিল মূলত বলা যায় যে শেয়ার বাজারের আজকের আপডেট, এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে দুই সূচককে কিন্তু সকালের দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে 3 সূচকেই কিন্তু দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট। যাত্রা শুরু করেছে বেনাপোল বন্দরের নবনির্মিত টার্মিনাল। কমে এসেছে বন্দর এলাকায় যানজট ও পণ্যজট, এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পিছনের ছবি প্রথম দর্শনে মনে হতে পারে এটি বিশ্বের উন্নত কোনো দেশের বাণিজ্যিক কার্যক্রম, তবে বাস্তবতা এটি বেনাপোল স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল। গত সপ্তাহে টার্মিনালটি 329 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটির যাত্রা শুরু করে। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে ব্যবসায়ীদের এ পথে আমদানি এবং রপ্তানির সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। তবে এই বেনাপোল বন্দরের নানান সংকট, অর্থাৎ জায়গা সংকট সহ নানান কারণে ব্যবসায়ীরা তাদের চাহিদা মতো পণ্য আমদানি করতে পারতেন না। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি ছিল যে বেনাপোল বন্দরের জায়গা অধিগ্রহণ করে নতুন একটি টার্মিনাল নির্মাণ। অবশেষে সরকার এই বেনাপোল বন্দরে গুরুত্ব বিবেচনা করে 2022 সালে এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটি নির্মাণ করেন এবং গত সপ্তাহে এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটিতে কিন্তু একসাথে 1500 ট্রাক পার্কিং সুবিধা এবং এ সমস্ত ভারতীয় ট্রাক চালকদের যারা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করবেন এবং রপ্তানি পণ্য নিয়ে যারা ভারতে প্রবেশ করবেন, এই সমস্ত ট্রাক চালকদের থাকা, খাওয়া, টয়লেট ফ্যাসিলিটি এবং এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য এই কার্গো ভেহিক্যাল টার্মিনালে একটি কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ফায়ার সার্ভিস সহ নানান সুবিধা রয়েছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটি চালুর ফলে বন্দরের যে দীর্ঘদিনের যে পণ্যজট বা যানজট ছিল সেই পণ্যজট এবং যানজট নিরসন করে বাণিজ্যকে আরো গতিশীল করবে এবং যে সরকারের রাজস্ব আদায়ে সেখানে কিন্তু বড় ভূমিকা রাখবে। প্রতি বছর কিন্তু বেনাপোল বন্দর থেকে প্রায় 10,000 কোটি টাকা সরকারের রাজস্ব আদায় হয়ে থাকে। তবে এবার এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটি চালুর ফলে কিন্তু বাণিজ্য যে সম্প্রসারণ হবে, ফলে এই রাজস্ব কিন্তু দ্বিগুণ বাড়বে বলে মনে করছেন আমাদের বন্দর কর্তৃপক্ষ। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে নবনির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালটি চালুর ফলে যে বাণিজ্যিক যে সেবা, সে সেবা বৃদ্ধি পেয়েছে এবং সরকারের রাজস্ব আদায়ও আগামীতে বৃদ্ধি পাবে তার সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। দেখছেন এ সময়ের বাণিজ্য। দাম কমতির আশায় যখন ভোক্তারা, তখন উল্টো বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধির খবর জানালো আন্তর্জাতিক নিলাম প্ল্যাটফর্ম গ্লোবাল ডেইরি ট্রেড GDT। চলতি মাসের প্রথম নিলামের তথ্য বলছে নিউজিল্যান্ডের ফন্টেরার গুঁড়ো দুধ সহ দুগ্ধ জাতীয় পণ্যের দাম 2 সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় 2%। দাম বাড়ার জন্য চাহিদা বৃদ্ধিকেই সামনে রাখছে GDT। বাংলাদেশ বছরে গড়ে 1 লাখ টনের বেশি গুঁড়ো দুধ ও ক্রিম আমদানি করে থাকে। এই দাম বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কা আছে। বছরব্যাপী আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকে দুগ্ধজাতীয় পণ্যের। কখনো উৎপাদনে ঘাটতি, আবার কখনো সময়মতো সরবরাহ না পাওয়ার শঙ্কার বিপরীতে চাহিদা বৃদ্ধি সহ নানা কারণে বেড়ে যায় পণ্যটির দাম। গ্লোবাল ডেয়ারি ট্রেড GTDর নিলামের তথ্য বিশ্লেষণ করে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, নভেম্বর মাসের দ্বিতীয় নিলামে দুগ্ধজাত পণ্যের দাম 2 সপ্তাহের ব্যবধানে 1.9% বেড়েছে। এ সময় 36,244 টন দুগ্ধজাত পণ্য বেচাকেনা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $4,089। নিউজিল্যান্ডের ফার্ম মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম এবারের নিলামে বেড়েছে 3.2%। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $3,826। ননি ছাড়া গুঁড়া দুধের দামও প্রায় 1% বেড়েছে। প্রতি টনের গড় মূল্য পড়েছে $2,882। চলতি সপ্তাহে আনহাইড্রেট মিল্ক ফ্যাটের দামও বেড়েছে 1% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $7,622। আর মাখনের দাম 0.5% বেড়ে উঠেছে $7,008।
জিডিটির মূল্যসূচকে চলতি সপ্তাহে পড়ে গেছে মোজারেলা পনিরের দাম। পণ্যটির দাম 6.6% কমে টন প্রতি গড় মূল্য নেমেছে $4,315। পাশাপাশি চেডার পনিরের দামও 3.1% কমে টন প্রতি গড় মূল্য হয়েছে $4,843। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের 11 মাসে বাংলাদেশ 1,26,487 টন গুঁড়ো দুধ ও ক্রিম আমদানি করেছে, যা আগের পুরো অর্থ বছরের চেয়ে 8,000 টন বেশি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা বাংলাদেশের আমদানি খরচ বাড়িয়ে দিতে পারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। খুলনা ও সাতক্ষীরায় সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে মিলেছে মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসা সহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছে। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। সুষম ও নিরাপদ খাবার মানুষকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে যেমন সাহায্য করে, তেমনি অনিরাপদ খাবার জটিল রোগসহ মৃত্যুর কারণও হতে পারে। খাদ্য নিয়ে রীতিমতো সচেতনতা বাড়লেও প্রতিদিন বাজার থেকে যেসব মাছ ও সবজি কিনছি তা কি নিরাপদ? সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের 3 শিক্ষার্থী খুলনা ও সাতক্ষীরার 7টি এলাকার বিভিন্ন ঘেরের মাছ, সবজি, পানি, মাটি ও 20টি কোম্পানির মাছের খাবার উপর গবেষণা করেন। এতে উঠে আসে সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে অতিমাত্রায় ক্ষতিকর ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসাসহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি। এমনকি ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি নিম্নমানের ফিশ ফিড ব্যবহারের কারণে পানি ও মাটির মাধ্যমে মাছ ও সবজিতে এসব ভারী ধাতু প্রবেশ করছে। ভারী ধাতুর দূষণ শুধুমাত্র পরিবেশেরই ক্ষতি করছে না, বরং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব স্বাস্থ্যের উপরও বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। সবজি চাষে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে হেভি মেটালের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাত্রাতিরিক্ত দূষিত এই মাছ এবং শাকসবজি খাওয়ার ফলে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের গুরুত্বপূর্ণ ক্ষতি হওয়ার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছে। আর চিকিৎসকরা বলছেন, জেনে শুনে এসব খাদ্যদ্রব্য গ্রহণ করা বিষ পানের সমান। এতে ভয়াবহ সব রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। মাছে যেমন হেভি মেটাল থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই সবজিতেও হেভি মেটাল থাকছে, ফলে দুটাই কিন্তু মানুষ আসলে গ্রহণ করছে, ফলে মানুষের শরীরেও কিন্তু এর মাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। অপদ্রব্যের মিশ্রণ এটা কিন্তু অনেকটা জেনে শুনে বিষপানের মতোই হচ্ছে এবং এর যে ক্ষতি এটা দীর্ঘমেয়াদী, আপনাদের আগেই বলেছি, যেগুলো শরীরে ঢোকে কিন্তু বেরোতে চায় না, যার ফলে একবার যদি ঢোকে তাহলে এর বিষক্রিয়া বহুদিন ধরে থাকে। মনিটরিং বৃদ্ধির পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এই ধরনের দূষিত মাছ বা সবজি যাই হোক, এটা যাতে আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে, এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের মৎস্য অধিদপ্তরের এই অংশে যতটুকু করণীয় আমরা চেষ্টা করব আমাদের অথরিটির মাধ্যমে তাদেরকে অবহিত করা এবং এই প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ব্রয়লার মুরগির মাংস হারে মিলেছিল অতিরিক্ত মাত্রায় নিকেল, ক্রোমিয়াম, সীসা ও আর্সেনিক। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। মালদ্বীপে বেশ কিছুদিন ধরে চলছে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন। অপারেশন কুরাঙ্গির অধীনে এই পর্যন্ত মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে 5,000-এর বেশি নথিবিহীন প্রবাসীকে। দেশটির বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এমন তথ্য প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। যদিও এর মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। গত 1 বছরে অবৈধ অভিবাসন রোধে রীতিমতো বিস্ময় ঘটিয়েছে মালদ্বীপ সরকার। দেশটিতে কর্মরত 10,000 অবৈধ অভিবাসীর বায়োমেট্রিক এবং তথ্য সংগ্রহ সহ প্রবাসীদের অসংখ্য অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছেন। শুধু তাই নয়, অপারেশন কুরাঙ্গি নামের এই বিশেষ অভিযানে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে 5,000-এর বেশি নথিবিহীন অভিবাসীকে। দেশটির বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এমনটাই জানান অভিবাসন নিয়ন্ত্রক সামান ওয়াহিদ। এর বাইরেও দেশটিতে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশন ওয়াচ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অবৈধভাবে মালদ্বীপে বসবাসরতদের তথ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই বিষয়ে বাংলাদেশ হাই কমিশনকে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করার আহ্বান জানান প্রবাসীরা। বৈধ এবং অবৈধ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে।
আমরা বিষয়টা নিয়ে উদ্বেগ জানাচ্ছি। যাদের ডকুমেন্টস আছে তাদেরকে যেন গ্রেপ্তার না করা হয়, এই বিষয়টা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমরা এদেশের ইমিগ্রেশন অথরিটিকে আহ্বান জানাতে চাই। নির্দিষ্ট কোনো দেশ উল্লেখ না করলেও ফেরত পাঠানো এই ৫,০০০ অভিবাসীর মধ্যে বাংলাদেশের সংখ্যা বেশি বলে জানান বসবাসরত প্রবাসীরা। আমার উদারত আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের প্রতি এবং মালদ্বীপে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনার স্যারের প্রতি, এই দেশের শ্রমবাজারটাকে আবারও সুন্দর করে পরিচালনা করার জন্য যেন আমরা এখান থেকে বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ করে রাখতে পারি, সে উদারত আহ্বান জানাচ্ছি। অবশ্য এর মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে কর্মরত প্রবাসীদের বৈধ হওয়ার আহ্বান জানান মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপে যে সকল কর্মী তারা আনডকুমেন্টেড হয়ে পড়েছেন তাদেরকে তারা বৈধকরণের আওতায় নিয়ে আসবেন, সে লক্ষ্যে তারা কাজ করবেন এবং খুব শীঘ্রই তারা জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম শুরু হবে। আমরা আশা করব বাংলাদেশের যারা আনডকুমেন্টেড কর্মী এখানে রয়েছেন তারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং এর ফলে তাদের যে বৈধ ভিসা সেটি তারা লাভ করতে সক্ষম হবেন। দ্রুতই এই সমস্যার সমাধান না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে হবে আরও অসংখ্য বাংলাদেশিকে। সময় সংবাদ, মালদ্বীপ। প্রতি বছর ৩ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা প্রদানের ঘোষণা দিয়েছে স্পেন। 2 থেকে 3 বছর ধরে যারা দেশটিতে বসবাস করছেন বৈধতা প্রদানের ক্ষেত্রে তাদের দেওয়া হবে অগ্রাধিকার। এক বিবৃতিতে এমনটাই জানান দেশটির অভিবাসী বিষয়ক মন্ত্রী। সাইফুল আমিনের তথ্য ও চিত্রে রিপোর্ট। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসন প্রত্যাশী পাড়ি জমান স্পেনে। সরকারি হিসাব বলছে 2024 সালের প্রথম 6 মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত 25,000 নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে 19,000-এরও বেশি এসেছে সাগর পাড়ি দিয়ে। ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি সেসবের মধ্যে স্পেন অন্যতম। এবার অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল দেশটির সরকার। প্রতি বছর 3 লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা প্রদানের ঘোষণা দিয়েছে স্পেন। রাজধানী মাদ্রিদের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির অভিবাসী বিষয়ক মন্ত্রী এলমা সেইজ। বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য প্রতি বছর 2.5 লাখ বিদেশি কর্মী প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত দেশে এখন যত নথিবিহীন অভিবাসী রয়েছে তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট প্রদান করা। যেসব নথিবিহীন অভিবাসী অন্তত 2 থেকে 3 বছর ধরে স্পেনে বসবাস করছেন বৈধতা প্রদানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে। বৈধভাবে বসবাস করার জন্য আগে 3 বছর লাগতো, এখন লাগে 2 বছর। যাদের কাগজ হয় নাই, আমাদের এর থেকে আর আনন্দের সংবাদ হতে পারে না। আমরা যারা ফ্যামিলি সারা এখানে আসছি, এটা এই সুযোগটা আমরা নেওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশেষ এই প্রকল্পের নাম দিয়েছেন সার্কুলার মাইগ্রেশন। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্নহার এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে অর্থনীতির বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সরকারের এই পদক্ষেপ দেশটির সাধারণ জনগণ কিভাবে নেবেন সে বিষয়ে এখনো কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সময় সংবাদ, স্পেন। ক্রিপ্টোকারেন্সির পক্ষে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আরও জোরালো হচ্ছে। সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বাক্ট অধিগ্রহণের পথে রয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। এমন খবরে সুবাতাস বইছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে। বাংলাদেশ সহ অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেন করা বৈধ নয়। বিপরীতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বাড়ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া ফার্ম ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সুযোগ দিতে পারে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। এদিকে দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বাক্ট অধিগ্রহণের পথে ট্রাম্পের মিডিয়া ফার্ম। এমন খবরে সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার দর 175% বেড়েছিল। তবে ঠিক কত দামে প্ল্যাটফর্মটি কিনে নিচ্ছে ট্রাম্প মিডিয়া তা এখনও জানা যায়নি। মঙ্গলবার বাক্টের মূলধন ছিল প্রায় $200 মিলিয়ন আর ট্রাম্প মিডিয়ার বাজার মূল্য প্রায় $6 বিলিয়ন। নির্বাচনী প্রচারণার সময় ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ট্রাম্প জয়ী হওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম।
এদিকে বাক্স কেনার নতুন খবরে ক্রিপ্টোর বাজারে হইচই পড়েছে। বৃহস্পতিবার প্রতিটি বিটকয়েনের দাম এ যাবৎকালের সর্বোচ্চ $95,000 মাইল ফলক ছুঁয়ে যায়। ধারণা করা হচ্ছে শীঘ্রই তা $1 লাখ ছাড়িয়ে যাবে। কয়েন মার্কেট ক্যাপের তথ্য বলছে অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দামও বাড়ছে। 2018 সালে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্ম বাক্ট গঠন করে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ, যেখানে 2021 সালে লেনদেন শুরু হয়। জানা গেছে বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি $27.4 মিলিয়ন পরিচালন লোকসান করেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, প্রবাসীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ, বলছেন অর্থনীতিবিদ। বিজিএমইএকে রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে পোশাক খাতকে, দাবি সংগঠনের সাবেক সভাপতির। শুল্ক কর জটিলতা দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি। এবং সরকার পতনের পর থেকে বন্ধ খুলনায় হাইটেক পার্কের নির্মাণ কাজ। ঠিকাদার চলে গেছেন ভারতে, অনিশ্চিত প্রকল্পের ভবিষ্যৎ। কাজ শুরুর কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছেও। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।